স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথে আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। এগুলো যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে করি। মুক্তি, আমরা দেখছিলাম যে বাংলাদেশ ভারতের যে রেল যোগাযোগ, আন্তদেশীয় রেল যোগাযোগ নিয়ে ফেসবুক থেকে শুরু করে অনলাইনে অফলাইনে সব জায়গায় বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, আলোচনার টেবিল কিন্তু সরগরম হচ্ছে। এবং যদি বলি যে এই আলোচনাটি শুরু হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরে যে সমঝোতা চুক্তি হয়েছে সেটির পরপরই, এবং বিশেষজ্ঞরা বলছেন যে দেয়া নেয়ার এই যোগ বিয়োগে উভয় দেশের মধ্যে স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা থাকা জরুরি। যদিও এখন পর্যন্ত কিন্তু এই পথের সময়সূচি, পণ্যের ধরন কিংবা ট্রেনের সংখ্যা নির্ধারণ করা হয়নি। আবির, এ নিয়ে এখন দুপুরে রয়েছে প্রতিবেদন। ব্যাটটা একটু কমলে আমরা কাস্টমারটাও পাবো, আমাদেরও কাস্টমার আমাদের রাজস্বটা দিবে, আমরাও পর্যাপ্ত পরিমাণ রাজস্বটা সরকারকে দিতে পারবো। 2000 টাকা পার 11.664 গ্রামে ট্যাক্স প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। এনবিআর এর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। ইলিগ্যাল ট্রানজ্যাকশনগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেইনের মাধ্যমে আপনি কোনোদিনই রপ্তানিমুখী দূরে থাক অভ্যন্তরীণ সাপ্লাই চেইনই আপনি গড়ে তুলতে পারবেন না। আমি দেখছিলাম যে সম্ভাবনা রয়েছে, তবে তারপরও কিন্তু জুয়েলারি শিল্পে আমাদের পিছিয়ে রয়েছে এবং বলা হচ্ছে যে সঠিক রাজস্ব ব্যবস্থাপনা এবং নীতিগত ইস্যুর অভাবেই কিন্তু এই শিল্পটি এগোতে পারছে না। এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা রয়েছেন, তারা বলছেন যে যদি প্রণোদনা পায় সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু এই শিল্প একটি রপ্তানিমুখী শিল্প হতে পারে। তবে তার আগে কিন্তু চোরাচালান, আমাদের দেশে যে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ আসে সেটি আসলে বন্ধ করতে হবে। এবং এখন দুপুরে নিয়ে থাকছে প্রতিবেদন। তবে শুরুতে আমরা কথা বলতে চাই বাংলাদেশ ভারত রেল যোগাযোগ নিয়ে। মুক্তি, আমরা যেটি নিয়ে আসলে আলোচনা শুরু করেছিলাম যে প্রধানমন্ত্রী ভারত সফরের পরে যে সমঝোতা চুক্তিটি হয়েছে এর পরপরই কিন্তু এই আন্তদেশীয় রেল যোগাযোগ অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে রেল যোগাযোগ সেটি নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। এবং এই যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যে রেল চলবে সেটা কিন্তু এই আলোচনার মূল উপজীব্য বিষয়। এবং বিশেষজ্ঞরা বলছেন যে সমঝোতার মাধ্যমে শুধু যে ভারতে উপকৃত হবে তাই নয়, বাংলাদেশের বাণিজ্য কিন্তু বেশ উপকৃত হবে। এবং বিশেষজ্ঞরা আরও বলছেন যে চুক্তি টেকসই করতে হলে আগে থেকেই বিশ্লেষণধর্মী সমীক্ষা দরকার। সহকর্মী সিফাত শাহরিয়ারের প্রতিবেদন রয়েছে, দেখে আসব। গত কয়েক বছরে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বেড়েছে রেলপথ, রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নতুন নতুন জেলা। তবে এবার আন্তদেশীয় রেল যোগাযোগেও বাড়ছে পরিধি। সবশেষ প্রধানমন্ত্রীর ভারত সফরে যার প্রতিফলন দেখা গেছে। সমঝোতা হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের, যা নিয়ে আলোচনার টেবিলও সরগরম। যদিও প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা নতুন নয়, নৌ ও সড়কপথ ছাড়াও 5টি রেল রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করছে, যার 2টি পণ্যবাহী। তাহলে এবারের সমঝোতায় এত আলোচনা কেন? এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের মধ্য দিয়ে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি পণ্য পরিবহন করতে পারবে ভারত। বলা হচ্ছে এই সুবিধায় ভারতের ট্রেন গেদে সীমান্ত দিয়ে দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তারপর ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করবে। একই ট্রেন হলদিবাড়ি থেকে যাবে আসামের ডালগাঁও। সুযোগ রয়েছে হাসিমারা হয়ে ভুটান যাওয়ার। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জুলাই মাসেই হবে এ পথে পরীক্ষামূলক চলাচল। তারা বলছেন শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও এই রেলপথের মাধ্যমে নতুন বাণিজ্যের দ্বার উন্মোচন হবে। ঈশ্বরদী, আবদুল্লাপুর হয়ে আমাদের চিলাহাটি হয়ে ডালগাঁও পর্যন্ত একটা এমটি র্যাক হয়তো আগামী মাসেরই কোনো এক সময় এটা একটা পরীক্ষামূলক একটা চলবে। তো ওইটাকে আমরা চেয়েছি শুধু ডালগাঁও না, যাতে হাসিমারা পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। ভেরি ক্লোজ টু ভুটান। ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথে আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হবে।
তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মত, এই চুক্তির ফলে দেশের লাভ কতটুকু হবে সেটি সবার আগে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে আর্থিক ও অবকাঠামো খাতে কী প্রভাব পড়বে তা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমার কতটুকু অবকাঠামোর শেয়ার এবং অবচয় এবং অপারেশনাল ডিসরাপশন এইগুলিকে টেকনিক্যাল রিপোর্ট আমার মনে হয় করে নিলে স্বচ্ছ হবে। স্বচ্ছতার বিউটিটা হলো যে কোনো চুক্তি করা যায়, কিন্তু টেকসই হবে কিনা, ফেয়ার হলো কিনা, এগুলো যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। আমার যে ন্যায্য পাওনাটা সেটা যদি আমি আদায় করতে না পারি, তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি আশা করব টেকনিক্যাল ডিসিশন হবে এবং উইন উইন সিচুয়েশন হবে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, দেয়া নেয়ার যোগ বিয়োগে উভয় দেশের স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা জরুরি। সেই সাথে জনগণের সম্পৃক্ততায় জোর দেয়া দাবি তাদের। 95% লোকই তো কনভিন্স না বা বুঝতে পারছে না যেটা কি, কেন আমি এটাতে রাজি হলাম বা এটাতে কি উপযোগিতা কি উপকারিতা আমার হবে। তো কাজে সেই জায়গাগুলোতে আমি মনে করি যে স্বচ্ছতাটার খুব জরুরি দরকার, এবং স্বচ্ছতাই কিন্তু আপনাকে টেকসই হওয়ার সুযোগটা তৈরি করে। তো কাজে এই স্বচ্ছতার জায়গাটা থাকা দরকার, পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার, এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে করছি। তো কাজেই ভারত যদি মনে করে তার প্রয়োজন, ঠিক আছে, আমরা তাকে দিলাম, আমাদের প্রয়োজনটাও ভারত মনে রাখবে, এটাই আমার কাছে প্রত্যাশা। যদিও এ পথের সময়সূচি, পণ্যের ধরন ও ট্রেনের সংখ্যা এখনও নির্ধারণ হয়নি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আবির, একটি দেশের ঋণযোগ্যতা এবং সামগ্রিক অর্থনৈতিক যে অবস্থা সেটিকে সংহত করতে কিন্তু স্বর্ণের মজুদ বেশ সহায়ক ভূমিকা পালন করে, কিন্তু সেই দিকে বেশ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এবং যেটি আমি একদম শুরুতে বলছিলাম যে বাংলাদেশের জুয়েলারি খাতে অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু সঠিক রাজস্ব ব্যবস্থাপনা এবং নীতিগত বেশ কিছু ইস্যুর কারণে কিন্তু এই শিল্পটি এগোতে পারছে না। এবং রাজস্ব ব্যবস্থাপনার বাইরে, বা আমি যদি আরেকটু বিষয় বলতে চাই, বিশেষ করে স্বর্ণ চোরাচালানের যে বিষয়টি, অর্থনীতিবিদরা বলছেন যে যদি স্বর্ণ ব্যবসাকে রপ্তানিমুখী করতে হয় বা একটি যে সম্ভাবনা জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই স্বর্ণের চোরাচালানটি বন্ধ করতে হবে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবং আর একটি বিষয়, সেটি হচ্ছে যে তৈরি পোশাকের মতো জুয়েলারি শিল্প একটি জায়গায় যেতে পারে এবং সেটি কিন্তু এই রাজস্ব আহরণের একটি বড় খাত হতে পারে, এবং একই সাথে চোরাচালান বন্ধ করতে হবে। এই নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে, সিউল আহমেদের প্রতিবেদনটি দেখে আসবো। পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। সে কারণে অর্থনীতিতে স্বর্ণের কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। 18 শতক থেকে মূল্যবান ধাতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের নির্ভরযোগ্য উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1970-এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হয়, তবুও অনেক দেশ এখনও স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে। এদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের রিজার্ভেরও চাহিদা বাড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুদ সহায়ক ভূমিকা পালন করে। বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ স্বর্ণ রপ্তানি বা মজুদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পিছিয়ে আছে। দেশে স্বর্ণের বাজারের আকার প্রায় 3 লাখ কোটি টাকা। স্বর্ণ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বর্ণের বাজার প্রায় 12% বৃদ্ধি পাবে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার সঠিক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এদিকে বর্তমানে সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার 5%, সেটিকে পরিবর্তন করে 3% নামিয়ে আনা দরকার বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। রাজস্ব কেমনে বাড়বে সেই প্রপোজালগুলি আমরা বাজেটের আগে দিই, কিন্তু ওনারা সেগুলিকে তেমন একটা নজরে আনে না। সাধারণত কাস্টমাররা এত বেশি ভ্যাট দিয়ে অভ্যস্ত না, এমনি গোল্ডের দাম বেশি, তারপরে হলো এই ভ্যাটের জন্য, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 3% ভ্যাট। তো 3% ভ্যাট যদি এত দামে গয়না ইজিভাবে ইন্ডিয়াতে অনেকে চলে যায়, আমাদের এখানে যদি কমিয়ে দিত 3%, তাহলে এইখানে অনেককে বোঝানো যাইতো কাস্টমারদেরকে, তারাও বিদেশমুখী হইতো না। এদিকে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মতে ভারতের সাথে বাংলাদেশের স্বর্ণের দাম ভরি প্রতি পার্থক্য অনেক টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য 10,000 টাকারও বেশি। দেশের স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত গহনার ন্যূনতম মজুরি 6% যুক্ত হয়।
সব মিলে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বাংলাদেশে মোট 1,29,819 টাকা লাগছে। অন্যদিকে ভারতে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে 3% হারে ভ্যাট এবং মজুরি দিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে প্রায় 1,19,259 টাকা। ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% ভ্যাট, AIT 5%, 2,000 টাকা পার 11.664 গ্রামে ট্যাক্স প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। এগুলো হিসাব করলে 13 থেকে 14% আমাদের ট্যাক্স পড়ে যাচ্ছে গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে। আপনি 4,000 টাকা দিয়ে যে ব্যাগেজ রুলের আন্ডারে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, সেই প্রোডাক্টটা যদি একজন ইম্পোর্টার 13.5 বা 14% ট্যাক্স দিয়ে আনে, তাহলে কোনটা সেল হবে, কোনটা সহজলভ্য? গভর্নমেন্টকে এই জায়গাটা হাত দিতে হবে। 2018 সালে স্বর্ণ নীতিমালা অনুমোদন দেওয়া হলেও 2021 সালের অক্টোবরে তা সংশোধন করা হয়। স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আমি যদি আজকে এলসি ওপেন করি, সেই প্রোডাক্টটা আমার হাতে পাইতে মিনিমাম 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ লাগতেছে। গোল্ডের প্রাইসটা মিনিটে ওঠানামা করে, তো সেখানে আমি ইম্পোর্ট করে 15 দিন পরে আমার এইটার মূল্য কি আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রিস্কে যাওয়ার চাইতে আমি যদি খোলা বাজারে আমি পাইয়া যাই, তা আমি কেন এত হ্যাসেলে যাব? যার কারণে আমাদের যারা ইম্পোর্টার আমরা হতাশাগ্রস্ত। এমবিআর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় বা জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে আরও কম পাই, আমার গাড়ি ভাড়া কম, রেটও কম, একটু রেট কম থাকে, আমি কেন এত দাম দিয়ে নিব? তখন আমরা মনে করি যে 15-16 হাজার টাকা ব্যাটটা একটু কমলে আমরা কাস্টমারটাও পাবো, আমাদেরও কাস্টমার আমাদের রাজস্বটা দিবে, আমরাও পর্যাপ্ত পরিমাণ রাজস্বটা সরকারকে দিতে পারবো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম স্বর্ণ পরিশোধনাগার শিল্প স্থাপন করতে যাচ্ছে। এতে করে মেড ইন বাংলাদেশ সংবলিত স্বর্ণের বার রপ্তানির সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্যের মতে স্বর্ণ থেকে রাজস্ব আয় বাড়াতে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে, একই সাথে কমাতে হবে শুল্ক। প্রকৃতপক্ষে ব্যাগেজ রুলের আওতায় যেগুলো আসে সেগুলোতে মার্কেটে ইফেক্ট খুব বেশি থাকে তা না। মার্কেটে ইফেক্ট থাকে আসলে যেটা চলাচলের মাধ্যমে আসে, আনডিক্লেয়ার্ড যেটা আসে, সেটার ইফেক্টই বেশি। আর এখানে তারপরও সংশোধনের আমার মনে হয় সুযোগ রয়ে গেছে। সেটা হচ্ছে যেমন একসময় 200 গ্রাম ছিল, পরে 150 গ্রাম করা হলো, এখন 100 গ্রাম করা হলো। হয়তো এনবিআর গ্র্যাজুয়ালি এটা হয়তো কমিয়ে ফেলবে, কমিয়ে ফেলাই ভালো আমার কাছে মনে হয় জিনিসটা। স্বর্ণের যে একই আইটেম 12 পিস পর্যন্ত আনা যাবে, 12 পিস আসলে কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। আমি মনে করি এই সংখ্যাটা কমিয়ে আনা দরকার, যে একই আইটেম 3-4 পিস, হাইয়েস্ট 6 পিস পর্যন্ত হতে পারে। দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠতে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারকে সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এটা পুরোপুরি এখন একটা ইনফর্মাল সাপ্লাই চেনে দাঁড়িয়ে আছে এবং এখানে মানে ইলিগ্যাল ট্রানজ্যাকশানগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কোনোদিনই একটি বলিষ্ঠ, এটা রপ্তানিমুখী দূরে থাক, অভ্যন্তরীণ সাপ্লাই চেনই আপনি গড়ে তুলতে পারবেন না। সেটা স্বর্ণ হোক, স্বর্ণের জুয়েলারি হোক, সে কোনোটাই সম্ভব না। সুতরাং বাজুসের উচিত হবে সরকারের সহযোগিতা নিয়ে সমস্ত ধরনের আমদানি রপ্তানিগুলো এগুলো যাতে ফর্মালাইজড হয়, কোনো ধরনের ইলিগ্যাল ট্রানজ্যাকশানে যাতে তাদের সদস্যরা উৎসাহিত না হন, সেই জায়গাগুলোর দিকে প্রথমত নজর দেওয়া। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে গত 1 বছরে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো, তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন রিজার্ভ জমা পড়ত। এ থেকে সরকার রাজস্ব পেত প্রায় 10,000 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র যথাযথ পদক্ষেপের অভাবে বিশ্বের স্বর্ণালংকার রপ্তানিকারক দেশের তালিকায় নেই বাংলাদেশ। তবে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাম। অন্যদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 73,000 কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। যদি এই পাচার রোধ করা যেত, তাহলে বিশ্বে বাংলাদেশের যে জুয়েলারি পণ্য রপ্তানি রয়েছে সেটি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করত। কারণ বাংলাদেশে যে জুয়েলারি কারিগর রয়েছে তাদের প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব। সিউল আহমেদ, এখন, ঢাকা।
কালো টাকার সাদা নিয়ে ঢালাও প্রশ্নে বিব্রত ব্যবসায়ীরা, তাই অবৈধ আয় ও অপ্রদর্শিত অর্থের আইনগত ব্যাখ্যা চান ব্যবসায়ী নেতারা। আয়কর সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রের স্বার্থে বিনিয়োগের সুযোগ ইতিবাচক, তবে তা হতে হবে নির্ধারিত পন্থায়। এনবিআরকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করে নিলেও দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেবে না দুদক। মাঝার মাহবুব জানাবেন বিস্তারিত। কারওয়ান বাজারের এই ফলের আড়তে বসে সৎপথে টাকা আয় রোজগার করেন এই ব্যবসায়ী। তবে তিনি যদি এই আয়ের হিসাব আয়কর রিটার্নে না দেখান, তবে এনবিআর বলছে তা হবে অপ্রদর্শিত অর্থ। তবে আপনি চাইলে এই টাকা অবৈধ পথেও আয় করতে পারেন, সেটি হবে অপ্রদর্শনযোগ্য বা অবৈধ বা কালো টাকা। 2024-25 অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বা সব ধরনের কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। তবে বৈধ আর অবৈধর মধ্যে রয়েছে জটিলতা। বাজেট প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে যদি এমন অর্থ থাকে যার আয়ের উৎস তিনি ছাড়া কেউ জানেন না, কিংবা জবাবদিহিতার ভয়ে তা প্রকাশও করছেন না, সেই টাকায় ফ্ল্যাট, বাড়ি বা জমি কেনার পাশাপাশি নগদ টাকার হিসাব দিলে 15% কর কেটে সেই অর্থের বৈধতা দেবে এনবিআর। এমনকি কোন উৎস থেকে টাকা আয় হয়েছে সে প্রশ্নও করা হবে না। এ সুবিধা নিয়ে সরকারি চাকুরের, রাজনীতিবিদ বা অবৈধভাবে আয় করা যে কোনো ব্যক্তি তার অর্থ আইনগতভাবে বৈধ করে নিতে পারছেন বিনা প্রশ্নে। যদিও এনবিআর বলছে বৈধ অবৈধ বিতর্কে যাচ্ছেন না তারা। দীর্ঘদিন অপ্রদর্শিত থাকা সম্পদের হিসাব দিতে চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের জন্য আয়কর রিটার্ন সহজ করতেই এ আইন। তবে ব্যবসায়ীরা বলছেন, কালো টাকা সাদা করার ঢালাও সুবিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এক্ষেত্রে কোম্পানির অপ্রদর্শিত অর্থ আর ব্যক্তির অবৈধ আয় আলাদা করে দুটির জন্য পৃথক ধারা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একজন ভালো ব্যবসায়ী যে 10 বছর, 20 বছর, 30 বছর সে আস্তে আস্তে সে ট্যাক্স দিয়ে তার ফাইলটা বড় করছে, তার কাছে অবশ্যই এটা খারাপ লাগার কথা যে আমি কেন তাইলে এই সুযোগটা পেলাম না। যে সমস্ত টাকা ডিসিপ্লিন ওয়াইতে আসে নাই, অসাংবিধানিকভাবে কোনো টাকা আসছে, সেটাকে আমরা করবো না। একজন ব্যবসায়ী দেখবে সে কি আসলে কীভাবে আসছে ওইটা দেখতে পারে। ওটা দেখলে আমার মনে হয় এটা আগে ছিল, যেটা আগে ছিল সেই ক্লজটা দিয়ে দিলে হয়। বিদ্যমান আয়কর আইনে বলা হয়েছে, আয়ের উৎস অবৈধ বা অপরাধমূলক কার্যক্রম হলে অর্থ প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে না। বিশেষ করে কোনো সংস্থার চোখে অপরাধী বা দুর্নীতির কারণে সমালোচিত এমন কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ এনবিআরের কাছে প্রদর্শন করে প্রাপ্তি স্বীকার নিতে চান, সে সুবিধা পাওয়া যাবে না আইনে। তবে দুদক, থানা ও আদালতে মামলা বা অভিযোগ কিংবা কোনো সংস্থার নজরে আসার আগেই কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ বৈধ করতে এনবিআরে ফাইল তৈরি করে প্রাপ্তি স্বীকার গ্রহণ করেন, প্রস্তাবিত আইনের বলে তার বৈধতা নিয়েও আর কোনো প্রশ্ন করা যাবে না। অবৈধ অর্থ পাচার কিংবা অপচয় না করে দেশেই বিনিয়োগের স্বার্থে এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। যদি আমি এই অর্থটাকে প্রদর্শনের সুযোগ না রাখি, তাহলে এই অর্থটা ভোগ বিলাসে ব্যয় হবে, অথবা দেশের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকবে। কালো এবং ধূসর দুটোকেই প্রদর্শনের সুযোগ দিতে চাচ্ছে। এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে না, আমি শুধু ধূসরকেই সুযোগ দিব, কালোকে সুযোগ দিব না, কেন প্রশ্ন করা যাবে না, তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা জানি যে মানুষ আগ্রহী হবে না। প্রস্তাবিত বিধানে বৈধ আয়ে সর্বোচ্চ কর 30% আর অবৈধ আয়ে 15%। নৈতিকভাবে এ নিয়ম দৃষ্টিকটু হলেও রাষ্ট্রের প্রয়োজনে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, সে বিনিয়োগের খাত নির্ধারণ করে দেওয়া উচিত বলে মত এনবিআরের সাবেক চেয়ারম্যানের। ওরে প্রশ্ন করা হবে কি হবে না, এ বিষয়টা উজ্জ্বল থাকুক। কারণ একবার আপফ্রন্ট বলে দিলে হয় কি, তখন চারিদিকে একটা এই নোশনটা চলে যায় যে টাকা কোনো ব্যাখ্যা ছাড়াই আয় করা যায়, মানে আমার কেউ বলবে না, আমার কেউ কিছু বলতে পারবে না। তুমি স্পেসিফিক খাত বলে দাও যে তুমি এইটা শিক্ষায় বা চিকিৎসায় বা ইভেন হাইটেক এটা বলে দাও, দিয়ে বলো যদি এই টাকা তুমি এই জায়গায় ইনভেস্ট করো তাহলে আমি তোমাকে স্পেশাল আলাদা ট্যাক্স হলিডে দেব।
তবে অবৈধ অর্থের হিসাব এনবিআরকে দিয়ে কালো টাকা সাদা করলেও দুর্নীতি দমন কমিশনের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না বলে জানান দুদকের আইনজীবী। 15% টাকা কর দেওয়ার পরেও কালো টাকা সাদা করার পরেও যদি টাকাটার উৎস বৈধ না হয় এবং সেটা যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়, তাহলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইনের আওতায় 26 এবং 27 ধারা অনুযায়ী সেটা সে ফৌজদারি মামলা করতে পারবে, অনুসন্ধান তদন্ত করতে পারবে। এতে কোনো আইনগত বাধা নাই। ওখানে বলা থাকলে অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, সেই কথাটা কিন্তু দুদকের আইনেও আছে। অপ্রদর্শিত অর্থ বৈধ করা বা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে গিয়ে তা যেন বৈধভাবে আয় করা নিয়মিত করদাতাদের হতাশ না করে সেটিও লক্ষ্য রাখতে হবে বলে পরামর্শ বিশ্লেষকদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং তৈরি হয়েছে জলাবদ্ধতা। সে খবর জানবো এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আমি দেখছিলাম যে সকালের দিকে বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আপনি নিউ মার্কেটে আছেন, সেখানে কি অবস্থা দেখছেন, জলাবদ্ধতা কেমন তৈরি হয়েছে, এবং আরেকটি ব্যাপার জানাবেন যে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অফিস আপনার কাছে সবশেষ কি তথ্য আছে সেটিও বলবেন। আবির যেমনটি বলছিলেন, আসলে সকালের দিকে কিন্তু রাজধানীতে ভালো পরিমাণেই বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ কিন্তু যে পরিমাণ ছিল সেই অনুযায়ী কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, রাজধানী নিউ মার্কেট এলাকা, যেটি একটি নিম্ন এলাকা হিসাবেই কিন্তু পরিচিত, সেই এলাকায় কিন্তু এখনও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হওয়ার পরেও কিন্তু এখনও কিন্তু জলাবদ্ধতা রয়ে গেছে। সেই রাজধানীর আমরা বিভিন্ন এলাকায় সকাল থেকে ঘুরেছি, সব জায়গায় জলাবদ্ধতা কম বেশি দেখেছি, কিন্তু সব জায়গা থেকে পানি নামলেও নিউ মার্কেট থেকে কিন্তু এখনও পানি নামেনি। এবং আপনি যেটি বলছিলেন যে আবহাওয়ার খবর, আমরা সর্বশেষ যখন আবহাওয়া অফিসে ছিলাম তখন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক কিন্তু আমাদের ব্রিফ করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সক্রিয় মৌসুমি যে জলবায়ুটি আছে তার প্রভাবে আসলে এই সারা দেশের যে 8টি বিভাগ আছে, এই 8টি বিভাগের প্রায় সবকটি জেলাতেই কিন্তু তীব্র এবং ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, এবং সেটা আগামী 3 থেকে 4 জুলাই পর্যন্ত কিন্তু এই সম্ভাবনাটির কথা তারা আমাদের বলেছেন। তারা বলেছেন যে দেশের, বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চল এলাকাটায়, যেটি রাজশাহী, যশোর ওই অঞ্চল এবং সিলেট, চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা জানতে পেরেছি ওনার কাছ থেকে। আমরা যদি আবির একটু বলি যে রাজধানীর আকাশেও কিন্তু এখন একটা ভারী মেঘ, সকালে যেটি বলছিলেন যে বৃষ্টিপাত হয়েছে এক দফা, কিন্তু এখনও আবার কিন্তু ভারী মেঘের একটা দেখা যাচ্ছে যে এখানে, যে হয়তো একটু কিছুক্ষণের মধ্যে আবারও একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের কথাই যদি আবার ফেরত আসি, আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আমাদের যেটি জানিয়েছেন যে আপনি জানেন যে সিলেটে কিন্তু চলমান একটি বন্যা পরিস্থিতি বিরাজমান। সেই বন্যা পরিস্থিতির মধ্যেই কিন্তু একটি ভয়ের কথা বা একটি শঙ্কার কথা যেটি বলতে পারি যে সিলেটেও একটি ভারী বন্যা বা ভারী একটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া এই সিলেটের পাশাপাশি যে চট্টগ্রাম এলাকাটি আছে, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলেও কিন্তু একটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেক্ষেত্রে আবহাওয়া অফিস থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে একটি পাহাড় ধসের যে একটি সম্ভাবনা আছে সেটিও কিন্তু, সেই কথাও কিন্তু তারা আমাদের জানিয়েছে। তো দেশের চলমান যে বৃষ্টির একটা প্রভাব চলছে, সেই বৃষ্টিপাতের সব মিলিয়ে বলা যায় যে আগামী 3 থেকে 4 দিন বা 5 দিন এই বৃষ্টির যে ধারাটি সেটি অব্যাহত থাকবে। আবির, ধন্যবাদ আসিফ। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, এবং তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় যে জলাবদ্ধতা তৈরি হয়েছে তার সবশেষ খবর। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। বর্ষা শুরুর পর থেকেই রাজধানী সহ দেশ জুড়ে বেড়ে চলছে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব, যার কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে রাজধানীর মুগ্ধা হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহার ইমন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমন, হাসপাতালে তো ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন।
চিকিৎসকদের কথা দিয়ে যদি শুরু করতে চাই, তাহলে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন যে ডেঙ্গু আক্রান্তের যে সমস্ত উপসর্গগুলো রয়েছে সেই ধরনের প্রত্যেকটি উপসর্গই যদি কোনো রোগী বা মানুষের যদি তারা লক্ষণ করতে পারে বা বুঝতে পারে যে তাদের জ্বর, ঠান্ডা বা এই সমস্ত বমি, মাথা ঘোরায়, দুর্বলতা, এই সমস্ত যদি উপসর্গগুলো যদি তারা বুঝতে পারে, তাহলে সেক্ষেত্রে তারা যেন খুব দ্রুত যাতে যে সমস্ত রেজিস্টার্ড চিকিৎসক রয়েছে তাদের পরামর্শ নিতে পারে। আমি যদি এই মুহূর্তে একটু রাজধানীর মুগদার যে হাসপাতালে রয়েছি, এই মেডিকেল হাসপাতালের কথা যদি বলতে চাই, এখানে আজকে 15 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 5 জন শিশু রয়েছে। এই হাসপাতালটির চিত্র যদি বলতে চাই, গত 2-3 মাসের চিত্র যদি বলতে চাই, তাহলে ফেব্রুয়ারি মাসের পর থেকে আসলে ক্রমান্বয়ে রোগী বাড়ছে। ফেব্রুয়ারি মাসে এই হাসপাতালটিতে 191 জন রোগী চিকিৎসা নিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, মৃত্যুবরণ করেছিলেন 1 জন। এরপর মার্চ মাসে 224 জন এবং মৃত্যুবরণ করেছিলেন 1 জন। এর মার্চের পরে এপ্রিল, মে অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু এখানে রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি জুন মাসের হিসাবটা বলতে চাই, আজকের দিন পর্যন্ত এখানে 368 জন রোগী চিকিৎসা নিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, পাশাপাশি 2 জন রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ক্রমান্বয়ে হাসপাতালটিতে যে ডেঙ্গু রোগীরা আসছেন সেটির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যদি আমি এই বছরের চলতি বছরের জুন মাস পর্যন্ত সারা দেশের হিসাবটা বলতে চাই, যে এখন পর্যন্ত 3500-এর বেশি রোগী এই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে, পাশাপাশি মারা গিয়েছেন 43 জন রোগী। এদের মধ্যে পুরুষ রয়েছেন 20 জন, নারী রয়েছেন 23 জন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চলতি বছরে যেই ডেঙ্গুর যেই শঙ্কা করা হয়েছিল যে আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যে ভয়াবহ রূপ নিতে পারে, সেটির কিছুটা আন্দাজ করা যাচ্ছে বা শঙ্কা করছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। চিকিৎসকরা যেটি বলছেন, যে প্রথমে বলছিলাম যে যারা যেন কোনো রকমের লক্ষণ উপসর্গ যদি দেখতে পায়, তাহলে যাতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়। আর যারা রয়েছেন বিশেষজ্ঞ, তাদের যেই দাবিটি রয়েছে যে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই ডেঙ্গু পরিস্থিতি যাতে ঘোলাটে হওয়ার আগেই যাতে এটা যাতে সমাধান করা হয়, সেই বিষয়টির উপর যাতে জোর দেওয়া হয়। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ, এদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছে যে ডেঙ্গু গত বছরের যে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে, যে 10 বছরের যে রেকর্ড ভেঙেছে ডেঙ্গু গত বছর, সেইটি যাতে এবছর না হয় সেই বিষয়ে হাসপাতালের যেই চিত্র, সেটি যে তাদের মোকাবেলার বিষয়টি তারা মাথায় রেখেছে, মোকাবেলার বিষয়টি তারা মাথায় রেখেই তারা চেষ্টা করছে যাতে ডেঙ্গুর যেই ভয়াবহ পরিস্থিতি যাতে না হয়, সার্বিক বিষয় যাতে তারা সামাল দিতে পারে। এক কথায় যদি বলতে চাই যে স্থানীয় সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনগণ সকলের সম্পৃক্ত অংশগ্রহণের মাধ্যমে আগামীতে যাতে ডেঙ্গু কোনো রকমের ভয়াবহ পরিস্থিতি যাতে ধারণা করে সেই বিষয়টির উপরে সকলেই জোর দিচ্ছেন। তো রাজধানীর মুগদা হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গু রোগীদের সবশেষ খবর। এখন দুপুরের সময় হলো আরো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। 240 কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌরসভার প্রতিষ্ঠানের। বকেয়ার তালিকায় শীর্ষে রয়েছে চাঁদপুর পৌরসভা। মাসুদ আলমের প্রতিবেদন, ছবিতে ছিলেন কামরুল হাসান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দেখলে যে কারো চোখ কোপালে উঠে যাওয়া অস্বাভাবিক কিছু না। কুমিল্লা অঞ্চলের সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সাধারণ গ্রাহকের কাছ থেকে 240 কোটি টাকা পায় পিডিবি। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6 জেলার 8,500 গ্রাহকের কাছ থেকে পাহাড় সমান এই বিল আদায়ে সম্প্রতি অভিযানে নেমেছে পিডিবি। জুন মাস ধরে এই বিশেষ অভিযানে 900টির বেশি সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি। এই অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের। একই দিন বিচ্ছিন্ন করা হয় লাকসাম পৌরসভার হকার্স মার্কেট, অডিটোরিয়াম ও পানি পরিশোধনাগারের বিদ্যুৎ সংযোগও। ভোগান্তিতে পড়েন লাকসাম দৌলতগঞ্জের মাছ, মাংস ও কাঁচা বাজার সহ হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিয়মিত খাজনা ও যাবতীয় বিল পরিশোধ করলেও পিডিবিকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ। বলছে 2017 সালে বিল ফানা আছে 24 লাখ কত টাকা, এটা আমরা জানি না। সারাটা দিন এত কষ্ট সেই বাজারটার মধ্যে মানুষ দোকানদারি করবে টাইমে, আমাদের অপরাধটা কি এটা? হঠাৎ যারা বিদ্যুৎ অফিসের লোক এসে আমাদের এখানে লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তবে পৌর মেয়র বলছেন পিডিবির বকেয়া বিল পরিশোধ শুরু হয়েছে। আমাদের কোনো অনাগ্রহ নাই, অনাগ্রহ থাকলে আমরা সেটা করতাম না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা যত সমস্ত দায় দেনা সেগুলি কিন্তু পরিশোধ করতে হবে, বিশেষ করে বিদ্যুৎ বিল। এই জুন মাস আমরা প্রায় 25 লক্ষ টাকা পরিশোধ করেছি। যে বিলগুলি আসছে আমরা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতি শীঘ্রই সেগুলো আমরা পরিশোধ করার ব্যবস্থা করব। পিডিবি কুমিল্লা অঞ্চলের তালিকায় সবচেয়ে বেশি 20 কোটি টাকা বকেয়া চাঁদপুর পৌরসভায়। টাকার অঙ্কে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
এই কর্পোরেশনের কাছে 9 কোটি টাকা পাওনা পিডিবি। এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভায় 4 কোটি, ফেনী পৌরসভায় 3 কোটি ও নোয়াখালী পৌরসভায় 1 কোটি টাকা বকেয়া পড়ে আছে দীর্ঘদিন। পিডিবি বলছে কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার প্রধান কারণ বিল পরিশোধে গ্রাহকের অনাগ্রহ। অঞ্চল প্রধান মনে করেন প্রিপেড মিটার ব্যবহারে আগামীতে থাকবে না এ বকেয়া বিলের সংস্কৃতি। আমরা প্রিপেড শুরু করছি যাতে গ্রাহকে বকেয়া ফেলতে না পারে, এবং আমরা এই বছর আমরা 7.5 লক্ষ গ্রাহককে প্রিপেড করে ফেলছি, এটা পুরো আমাদের পিডিবির ইয়াতে, এবং আমার জন্যে প্রায় এখন 65% প্রিপেড হয়ে গেছে। প্রিপেড মিটার হলে যেটা ভুল বিল, অতিরিক্ত বিল বা ভৌতিক বিল যেটা আমরা বলি, এই ধরনের বিলের কোনো সম্ভাবনা থাকবে না। তবে সচেতন গ্রাহকের অভিযোগ, পিডিবির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে নিজেরা লাভবান হতে বকেয়া ফেলে রাখে কোটি কোটি টাকা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। মাত্র 3 কিলোমিটার সড়কে গাছের ডালপালার কারণে চালু করা যাচ্ছে না ভোলায় প্রায় 80 কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক স্ট্যান্ডার্ড বিদ্যুৎ সঞ্চালন লাইন। তাই 40 বছরের পুরাতন লাইন দিয়েই বিদ্যুৎ সরবরাহে ভোগান্তি বেড়েছে বিদ্যুৎ বিভাগ আর গ্রাহকদের। ভোলা থেকে আরও জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত ছায়া ঢাকা পিচঢালা সড়ক। সড়কটিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো গাছের ডালপালার সাথে পেঁচিয়ে আছে। অনেক স্থানে বিদ্যুতের খুঁটিগুলো ঢেকে আছে রাস্তার পাশের গাছে। ভোলার বোরহানউদ্দিন বিদ্যুৎ কেন্দ্র থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহের জন্য 1 বছর আগে প্রায় 80 কোটি টাকা ব্যয়ে 33 কেবির ধারণ ক্ষমতার 42 কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করে বিদ্যুৎ বিভাগ। অত্যাধুনিক স্ট্যান্ডার্ডে এই লাইনে 40 মেগাওয়াট পর্যন্ত লোড নিতে পারবে। বর্তমানে এই লাইনের প্রায় 39 কিলোমিটার বিদ্যুৎ সরবরাহের উপযোগী। তবে গাছের ডালপালার কারণে বাকি 3 কিলোমিটার লাইনটি চালু করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে 40 বছরের পুরনো সঞ্চালন লাইনেই বোরহানউদ্দিন থেকে আনতে হচ্ছে বিদ্যুৎ। এই গাছের জন্য আমরা বিদ্যুৎ পাই না, একটু বাধা চলি ডাল ভাঙে তারে পড়লে আমরা দিনের পর দিন বিদ্যুৎ থেকে বঞ্চিত। প্রত্যেকটা লাইনের তারগুলো আপনার বেশিরভাগই গাছের ভিতরে টানানো। এরকম কোনো কারেন্টে যারা মনে করেন যে এই করতেছে তারা এগুলা ভালো করে সংস্কার করে না। চলে গেলে 1-1.5 ঘন্টা, আধা ঘন্টা একটা বিদ্যুতের আমরা হয়রানির শিকার হই। দেখা যাচ্ছে কারো হাউজের লাইন পানিও আসে না, এতে করে নানান ভোগান্তির সৃষ্টি হইতেছে। এদিকে অত্যাধুনিক এই সঞ্চালন লাইনটি চালু না হওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। আকাশে মেঘ জমলে বা সামান্য বজ্রপাতে পুরনো লাইনটি অচল হয়ে জেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও পুরনো লাইনে নেওয়া যাচ্ছে না প্রয়োজনীয় লোডও। এতে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জেলা শহরের 1.5 লক্ষাধিক গ্রাহক। লোকসান গুনতে হচ্ছে বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। খুব ঝামেলার ভিতরে আছি, যেমন অনেকগুলো কাজের অর্ডার দোকানে পড়ে রয়েছে, মাল সেল দিতে পারতেছি না বিদ্যুতের কারণে। আগে একটা কাজ নিত 2 ঘন্টা 3 ঘন্টা কাজ লাগতো, ওই কাজটা এখন 3-4 দিন 5 দিনও ডেলিভারি দিতে পারতেছে না। সোলার গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু আগে কখনো এই সমস্যাটা ছিল না। বিগত 1-1.5 বছর এই সমস্যাটা হয়। পুরনো লাইনের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যায় পড়তে হচ্ছে উল্লেখ করে বিতরণকারী সংস্থা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, গাছগুলো বন বিভাগের হওয়ায় তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে বন বিভাগের দাবি, গাছ অপসারণে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এখন গাছের ডালপালাটা হচ্ছে এটা বন বিভাগেরও একটা কথা আছে, আমরা নিজেরা কাটতে পারি না। যদি আমি এই গাছের ডালপালাটা কেটে দিতে পারি তাহলে আমার লাইনটা চালু করলে আমার যত ধরনের বড় ধরনের ঝড়, বন্যা বা বৃষ্টি, ঠান্ডারি, তখন আমার লাইন এই যেখানে মাঝে মাঝে হঠাৎ ফল্ট হয়ে যায়, এই জিনিসটা আমার হবে না। প্রক্রিয়া ছাড়া আমরা এগুলো তো কাটতে পারি না। তারপরে আমরা বাই দিস টাইম প্রক্রিয়া সম্পূর্ণ করেছি এবং এগুলো টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়েছে। তারা এখানে আমাদেরকে তাদের যে গাছের দাম মূল্য পরিশোধ করে গাছ কাটার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। বন বিভাগের পক্ষ থেকে যে সমস্ত কাজ করণীয় আছে আমরা সবগুলো সম্পন্ন করেছি। চলতি বছরের জানুয়ারি মাসে জেলা সদরের 34.5 মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি বিকল হওয়ার পর 42 কিলোমিটার দূরের বোরহানউদ্দিন বিদ্যুৎ কেন্দ্র থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এখন ভোলা। এখন দুপুরে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক।
আর এক সপ্তাহ পরে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন, প্রত্যাশিত সময়ের আগেই ভোট হবে ৪ জুলাই। সাম্প্রতিক জনমত জরিপ, নির্বাচনী বিতর্ক, প্রচার অপপ্রচার সব মিলিয়ে জমে উঠেছে কনজারভেটিভ আর লেবার পার্টির লড়াই। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ভারতের পর এবার আলোচনার টেবিলে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। নিয়মমাফিক ২০২৫ সালের জানুয়ারিতে নির্বাচনের কথা থাকলেও চলতি বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অক্টোবর মাসের আগে ভোট হবে না শুরুতে এমন ধারণা করা হলেও শেষ মুহূর্তে পাল্টে গেছে আগাম হিসাব নিকাশ। ৬৫০টি নির্বাচনী কেন্দ্র বা এলাকায় বিভক্ত ব্রিটেন। প্রতিটি এলাকা থেকে নির্বাচিত প্রার্থীরা প্রতিনিধিত্ব করেন হাউস অব কমন্সে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাথে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে লেবার পার্টি। এছাড়া ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন, লিবারেল ডেমোক্র্যাটস, রিফর্ম ইউকে, গ্রিন পার্টি ও সোশ্যালিস্ট পার্টি লড়বে বেশ কয়েকটি আসনে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী রেকর্ড ৪,০০০ প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। কনজারভেটিভ ও লেবার পার্টির এই প্রতিদ্বন্দ্বিতায় সবার নজর থাকবে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও স্যার কিয়ের স্টারমারের দিকে। ভোটের আগে গেল বুধবার সবশেষ নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন দুই নেতা। I think over the last 14 years politics has become too much about self-entitlement and MPs thinking about what they can get for themselves, and one of the important choices and the thing that I would like to do if I'm elected Prime Minister is to reset politics so that politics returns to public service. দাপ্তরিক সূত্র ব্যবহার করে নির্বাচনের তারিখ নিয়ে বাজি ধরায় কনজারভেটিভ পার্টির নেতাদের প্রার্থিতা নিয়ে সুনাককে প্রশ্নবাণে জর্জরিত করেন স্টারমার। আর রাজনৈতিক সততা নিয়ে স্টারমারকে কড়া কথা শোনান সুনাক। We had an independent internal inquiry into what happened, have taken action and suspended the candidates involved, and I've been crystal clear that they should face the full consequences of the law. But Keir Starmer talks about leadership in politics. That's what Sue's question was at, was a broad question. He's not being honest with everyone about his plans to raise their taxes. I think that will erode trust in politics, and that's the choice at this election. এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সুনাক প্রশাসনের অবস্থানকে নীতিগতভাবে সমর্থন করেন না বলে স্পষ্ট জানিয়েছেন রিফর্ম ইউকের প্রধান। And I quote, "There will be a war in Ukraine." Why did I say that? It was obvious to me that the ever eastward expansion of NATO and the European Union was giving this man a reason to his Russian people to say they're coming for us again and to go to war. এবারের সাধারণ নির্বাচনে অর্থনৈতিক স্থবিরতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সংকট ও বৈদেশিক নীতির বিষয়গুলো আলোচনার শীর্ষে। রয়টার্সের প্রতিবেদন বলছে দেশটির অন্তত 43% মানুষ অভিবাসনের নেতিবাচক প্রভাব নিয়ে মন্তব্য করেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চান অন্তত 70% ভোটার। আলোচনায় রুয়ান্ডা নীতিও। আশ্রয় প্রত্যাশীদের রুয়ান্ডা পাঠাতে সুনাকের দেয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা কোনোভাবেই মানতে নারাজ লেবার পার্টির নেতারা। Never again. সাম্প্রতিক জনমত জরিপে কনজারভেটিভ পার্টির প্রধান ঋষি সুনাক প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রধানের থেকে বেশ খানিকটা পিছিয়ে। 40%-এরও ওপরে জনসমর্থন লেবার পার্টির। ডানপন্থী দল রিফর্ম ইউকে রয়েছে তৃতীয় অবস্থানে। নির্বাচনী প্রচারে নামার দ্বিতীয় সপ্তাহে 4.3 মিলিয়ন ইউরো তহবিল সংগ্রহ করে লেবার পার্টি। কনজারভেটিভদের সংগ্রহ সেখানে 3 লাখ ইউরোর চেয়েও কিছুটা কম। বিশ্লেষকরা বলছেন শুরুতে ঋষি সুনাককে যতটা দুর্বল মনে হচ্ছিল, ধীরে ধীরে প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ করার মাধ্যমে সুনাক বেশ কিছুটা আলোচনায় ফিরেছেন। They were trying to go on the offensive, and Sunak had a lot of punch to his argument, his words. But as you saw there from some of Sunak's riposte, he fended them off pretty well. সম্ভাবনা আর হিসাব নিকাশে পিছিয়ে থাকলেও ব্রিটেনের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার দল শেষ পর্যন্ত কতটা প্রতিরোধ গড়তে যাচ্ছেন এখন সেদিকেই নজর থাকবে বিশ্বের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ভারতের রাজধানী দিল্লিতে অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রাণ গেছে কমপক্ষে 8 জনের। শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে আর দেখা দিয়েছে তীব্র যানজট। ৮৮ বছরের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টির দিন পার করেও স্বস্তি নেই দিল্লিবাসীর। শনি আর রোববারও রয়েছে মুষলধারে বৃষ্টির আভাস, জারি রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট।
2 কোটি বাসিন্দার শহরে শুক্রবার স্থানীয় সময় রাত 8:30 পর্যন্ত 24 ঘন্টায় 228 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ, যা 1936 সালের পর সর্বোচ্চ। বর্ষাকাল জুড়ে দিল্লিতে বৃষ্টির গড় 800 মিলিমিটার হলেও চলতি মৌসুমের একদিনে পুরো মৌসুমের 25% বৃষ্টি দেখে ফেলেছে নগরবাসী। জুন মাসে দিল্লিতে বৃষ্টির স্বাভাবিক গড় 74 মিলিমিটার হলেও শুক্রবারের অতি বর্ষণের জেরে চলতি মাসে 3 গুণের বেশি মোট বৃষ্টি দেখল নগরবাসী। এ সংখ্যাও 88 বছরের সর্বোচ্চ। একদিনের বৃষ্টিতেই শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থায় অচলাবস্থা আর যানজটে নাগরিক জীবনে দেখা দিয়েছে তীব্র অরাজকতা। অথচ আরও প্রায় 1 সপ্তাহ আবহাওয়া এমনই থাকবে বলছেন আবহাওয়াবিদরা। जाम बहुत लगा हुआ है वैसे तो, और पानी इतना भर चुका है इस बार के पूछो मत। जब भी मैं गाड़ी ले गया था पूरी गाड़ियाँ बंद हो चुकी है, सब वापस आ रहे हैं। मेरी भी गाड़ी बंद हो गई थी, अभी मैंने चालू करी है। बहुत दिक्कत है, बहुत दिक्कत है। इतनी कोचिंग में नहीं जा पा रहे हैं तो दिक्कत है। पहली बारिश में ये हाल है ड्रेनेज सिस्टम का, अभी तो बारिश और होगी। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাড়ছে প্রাণহানিও। পরিস্থিতির জন্য দিল্লির আম আদমি সরকারকে দায়ী করছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতারা। पिछले 1 महीने से सदन में हम लड़ाई लड़ रहे थे कि पीडब्ल्यूडी के नाले साफ कराओ, पर दिल्ली सरकार के कान में जू नहीं लग रही थी, जिसकी वजह से आज सारा पानी भर चुका है। पूरी दिल्ली में जल भराव है, कोई इंतजाम नहीं। তবে বৃষ্টির কল্যাণে মাসব্যাপী তাপদাহ আর বায়ু দূষণের হাত থেকে অল্প সময়ের জন্য হলেও মুক্তি মিলেছে দিল্লিবাসীর। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস ছিল। শহরের বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 80%। বিশ্বের অন্যতম দূষিত নগরীটিতে এদিন বায়ু মান সূচক ছিল সন্তোষজনক। এদিকে বর্ষার ক্ষুব্ধ রূপ দেখতে শুরু করেছে উত্তরের হিমাচল প্রদেশও। অতিবৃষ্টির জেরে সোলানে আকস্মিক বন্যা আর ভূমিধস ও পাথুরে পাহাড়ে ধস নেমেছে সিমলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের আবহাওয়া সতর্কতা জারি করেছে প্রশাসন। এছাড়া কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চলেও নিয়ন্ত্রণ রেখার কাছে টহলের সময় হরপা বানে শনিবার নিখোঁজ হয় কমপক্ষে 5 সেনা কর্মকর্তা। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।